ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নিউ ইয়র্কের ডিইএর কার্যালয়ে। এরপর তাকে স্থানান্তর করা হয় ব্রুকলিনের মেট্রোপলিটন কারাগারে। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিরাপদ ক্ষমতা হস্তান্তর হবার আগ পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর তাদের যুক্তরাষ্ট্রের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিআই এর কার্যালয়ে নেওয়া হয়। মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলায় আগামী সপ্তাহে আদালতে তোলা হবে তাকে। হেলিকপ্টারগুলো ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে অবতরণ করে। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে মাদুরোকে গাড়িবহর যোগে নেওয়া হয় ডি এর সদর দপ্তরে। সেখানে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর তাকে স্থানান্তর করা হয় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার, যা যুক্তরাষ্ট্রের কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। মার্কিন আদালতের নথি অনুযায়ী আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি হবার কথা রয়েছে। এদিকে ভেনেজুয়েলায় অভিযানের এই পরিকল্পনা কয়েক মাস ধরে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, নিরাপদ ক্ষমতা হস্তান্তর হবার আগ পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। খুব শীঘ্রই সেখানে একটি বিশেষ দলও পাঠানো হবে। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত 40 জন নিহত হয়েছে। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার মাটিতে নামার আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক আকারে অভিযান চালানো হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে বাধা দিলে আরও বড় হামলা চালানো হতে পারে ভেনেজুয়েলায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। আগামীকাল থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে। তফসিল অনুযায়ী সারা দেশে 300 আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। চলমান যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এরপর 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে। ঢাকার 20টি সংসদীয় আসনে 238 জন প্রার্থীর মধ্যে 161 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে 81 জনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকাল 9টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুনিরা হকের নেতৃত্বে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। মনোনয়নপত্র জমাকারী 10 জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম আয়কর কপি দাখিল না করায়, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ভূমি উন্নয়ন কর না দেয় এবং স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার 1% স্বাক্ষর কম থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুনিরা হক বলেন, 1 জনের স্থগিত, 3 জনের বাতিল এবং 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি আল্লাহ পাকের দীর্ঘ শুকরিয়া আদায় করি এবং আমার নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওনার জন্য সবাই দোয়া করি এবং ওনার যে আদর্শ, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে ফেনীর মানুষের যে প্রত্যাশা বেগম খালেদা জিয়ার প্রতি, সেই প্রত্যাশা পূরণ করার জন্য ইনশাল্লাহ আমি সকলকে একসঙ্গে নিয়ে কাজ করব। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে দেশ। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। দীর্ঘ প্রতীক্ষিত সম্প্রচার নীতিমালা অধ্যাদেশ আগামী 1 মাসের মধ্যেই পাশ হতে যাচ্ছে। বর্তমান সরকারের আমলেই এই আইনি কাঠামো চূড়ান্ত করে তা কার্যকর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে জানিয়ে তিনি বলেন, এখনই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য কিনা এটা আপনি কয়েকটা আঙ্গিকে দেখতে পারেন। একটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য যে কাজগুলো
অন্য সকল নির্বাচনে নির্বাচন কমিশন করে সেই কাজগুলো করা শুরু হয়েছে কিনা, সেই কাজগুলো যথাযথভাবে চলছে। দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়, এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে কাজ করবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাবের প্রায় ৯,০০০ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন র্যাব মহাপরিচালক। আপনারা জানেন যে পুলিশের প্রায় ১.৫ লক্ষাধিক, সেনাবাহিনীর লক্ষাধিক, যার যতটুকু জনবল আছে ম্যাক্সিমামটাই আমরা ব্যবহার করব। শুধুমাত্র তো র্যাব একাই দায়িত্ব পালন করতেছে না, আমরা সবাই মিলেমিশে করব এবং যে পরিমাণ জনবল আছে এটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি জনবল এবার নির্বাচন কাজে নিযুক্ত হবে এবং আশা করি এবার এই নির্বাচনটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। মোবাইল ব্যবসায়ীদের হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC ভবন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এ সময় BTRCর ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, দুঃখজনকভাবে যেদিন মোবাইল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হয়েছে সেদিনই এই হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এ ধরনের হামলা নজিরবিহীন। বলেন, এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে একাধিকবার বসেছি, উচ্চ পর্যায়ে মিটিং করেছি, উপদেষ্টা পর্যায়ে মিটিং হয়েছে, এনবিআর চেয়ারম্যানের সাথে BTRC চেয়ারম্যানের মিটিং হয়েছে, সচিব পর্যায়ে মিটিং হয়েছে। তো এই সবগুলো প্রক্রিয়া পর্যায় শেষ করে আমরা ঠিক যেদিন ক্যাবিনেটে মোবাইল আমদানিতে, বৈধভাবে মোবাইল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছি, ঠিক সেদিনই এই ধরনের একটা হামলার ঘটনা ঘটলো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলার ঘটনা একেবারেই নজিরবিহীন। তো আমরা এই হামলার নিন্দা জানাই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটা নিয়ে মামলা হয়েছে এবং আমরা আশা করি বাংলাদেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের ন্যাক্কারজনক হামলা যাতে ভবিষ্যতে না হয়। রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। সকাল 9:45 দিকে কয়েকশো শিক্ষার্থী ফার্মগেট মোড় সহ আশেপাশের সড়কে অবস্থান নেন। আন্দোলনকারীরা বলছেন, তাদের সহপাঠী সাকিব হত্যার 24 দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করছেন না। এ সময় তারা স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার হস্তক্ষেপ চান। বিচারের অগ্রগতি না জানা পর্যন্ত অবরোধ কার্যক্রম চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে অবরোধের কারণে ফার্মগেটের সব দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায় যাত্রীদের। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওরা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওনারা চিহ্নিত করা খুনি, ওনারা প্রকাশ্যে গিয়েছিল, ওনারা পুলিশের সামনে দাঁড়িয়ে ফটোশুট করছে, ছবি তুলছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুলিশ কিছুই করে না। আজকে 24 দিন হয়ে যাওয়ার পরে এই 24 দিনের ভিতরে তারা বাইরে ঘুরছে, সেই খুনিরা বাইরে ঘুরছে, তারপরে তাদের আজকে পর্যন্ত ধরতে পারে নাই। এই কারণে আমরা আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য ফার্মগেট ব্লকেট কর্মসূচি ঘোষণা করছি। যতক্ষণ পর্যন্ত সাকিব হত্যার বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ রাখবো। আর আমরা আইন উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো।
চব্বিশের আন্দোলন চলাকালীন কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আসামি পক্ষের আজকের শুনানি শেষ। অবশিষ্ট অংশ 6 জানুয়ারি সকাল 10টার পর আদালতের আদেশ অনুযায়ী কারাগারে থাকা আনিসুল হক ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 22 ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ রবিবার প্রথম এজলাসে বসেছেন জুবায়ের রহমান চৌধুরী। এদিন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে কথা বলেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরশাদুর রৌফ বলেন, সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতিতে জড়িত, তাই বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে শুদ্ধি অভিযান চালানোর জন্য প্রধান বিচারপতিকে আহ্বান জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পরে বক্তব্য দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচার বিভাগের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বান জানান। গ্রেফতারের 15 ঘণ্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসান। আজ সকাল 10টায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তার জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল 7টায় শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদিকে আদালতে নিয়ে যায় পুলিশ। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাহদিকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহদি হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায়। জেলা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং শনিবার রাতে তাকে আটক করে। বাংলাদেশের আমার সকল বিপ্লবী ভাইয়েরা, পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাড়ি থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। সাধারণ মানুষ শীতের কারণে জবুথবু হয়ে পড়ে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে লক্ষাধিক চা শ্রমিকের দুর্ভোগ বেড়ে চলেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জুবায়ের রহমানের রিপোর্ট। রাজধানীতে সকালে কুয়াশা শনিবারের মতো ছিল না। গতকাল দুপুরের দিকে ঢাকায় রোদের মুখ দেখা গিয়েছিল কিছু সময়ের জন্য। আজ সকালেই ঢাকায় রোদ উঠেছে, তবে ঢাকায় আজ তাপমাত্রা কমেছে। আবহাওয়াবিদরা বলছেন, রাজধানী সহ দেশের অন্যত্র শীতের প্রকোপ খানিকটা বাড়তে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস আর দুপুর অবধি সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়ে চলেছে। ফলে সকাল থেকে কাজে বের হওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে লক্ষাধিক চা শ্রমিকদের দুর্ভোগ বেড়ে চলেছে। যশোরের আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যশোরের প্রত্যন্ত অঞ্চলে ঘন কুয়াশা থাকায় সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। এছাড়া ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে, যা অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। 250 শয্যা যশোর জেনারেল হাসপাতালে শিশু রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। ঠান্ডাজনিত রোগীর বাড়তি চাপ রয়েছে। কুড়িগ্রামে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের সাথে উত্তরীয় হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিকের পরিবেশ। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি।
হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতে কাঁপছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ। রবিবার সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। সাধারণ মানুষ শীতের কারণে জুবুথুবু হয়ে পড়ে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়েছে। এ ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গেল রাত 1টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে যশোর থেকে একটি ডাল বোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। রাত 1টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজের উপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মোবারক হোসেন ও সকাল 8টার দিকে চালক সোহেল শেখের একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে। দেশে 20 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে, যা বিগত 5 বছরের তুলনায় সবচেয়ে বেশি বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ফলন ভালো হওয়ায় এবং সংশ্লিষ্টদের মনিটরিং জোরদার থাকায় এটা সম্ভব হয়েছে। আমি একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম। আমরা যে টার্গেট ফিক্স করা হয়েছিল, মেয়াদ ছিল ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত আর কি, এর মধ্যে আমরা টার্গেট এক্সিড করে ফেলেছি। যেমন ধান 50,000 মেট্রিক টনের জন্য টার্গেট ছিল, 1,31,000 মেট্রিক টন সংগ্রহ হয়েছে। সিদ্ধ চাল টার্গেট ছিল 6 লাখ মেট্রিক টন, 7,32,000 মেট্রিক টন এর মধ্যে প্রকিউর করা হয়েছে। আতপ টার্গেট ছিল 50,000 মেট্রিক টন, 57,596 মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। তো এর মধ্যে ওইটা চলমান থাকবে, যেটা আছে চলমান থাকবে। যাদের সাথে কন্ট্রাকচুয়াল আছে, যাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট অনুসারে চলমান থাকবে। প্রমত্ত পদ্মা নদীতে পানি নেমে যাওয়ার ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ারে তীব্র ভাঙন দেখা দিয়েছে। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। শুষ্ক মৌসুমেও কুষ্টিয়ার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। কুষ্টিয়ার প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। ঘরের পাশে লাগানো গাছটা আজ নদীর খুব কাছে, মাটিতে ফাটল ধরেছে। ভিটেটা যেন আগেই বুঝে গেছে তার সময় ফুরিয়ে আসছে। প্রতিদিন একটু একটু করে প্রমত্ত পদ্মা কেটে নিয়ে যাচ্ছে সেই ঘর, সেই উঠোন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোলাদিয়ারে এখন এমন অনিশ্চয়তায় দিন কাটছে শত শত মানুষের। কার ভিটা আজ যাবে, কারটা থাকবে, সেটা কেউ জানে না। হুমকির মুখে পড়েছে বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। গেল 30 বছরেও এমন ভাঙন দেখেনি তারা। গত 2 সপ্তাহ আগে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে কৃষিপ্রধান এ অঞ্চলের অধিকাংশ ফসলি জমি ইতিমধ্যেই বিলীন হয়েছে নদীগর্ভে। আবাদ করতে ভাই আমার নদী সব কিছু ভাঙ্গি চিরি নদীর চলে গেছে। ভুট্টা ছিল, আলু ছিল, সব ভাঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। আমার বাড়িঘর ভাঙ্গি পড়ে গেছে আগেই, তারপরে আবার এখানে আসার পরে আবার এখানে ভাঙন শুরু হয়েছে। আবার ভাঙন যদি রক্ষা না করতে পারেন, বসত বাড়িও থাকবে না। মাঝে মধ্যেই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফিরলেও তা আসছে না কোনো কাজেই। মালবাহী ট্রলারের ঢেউয়ের আঘাতে ভাঙনের তীব্রতা হচ্ছে আরো বেশি। আর তাই অতি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। তাই সরকার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, এই গ্রাম যাতে আমাদেরকে ছাড়া হতে না হয়। ফসলি মাঠ আপনার প্রায় 6 কিলো মতন চলে গেছে, গ্রাম গেছে 5টা। যে পানি উন্নয়ন বোর্ডের পিডি স্যার আছে, সবাইকে অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে এগুলা দেখে তারা যেন তাড়াতাড়ি পদক্ষেপ নেয়। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমতি পেলে স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতপুরে হাটখোলা নামক স্থানে মরিচা ইউনিয়নের এখানে একটা ব্যাপক ভাঙন সংঘটিত আছে। মূলত পানি কমে যাওয়ার কারণে, পানির হাইট এবং উপরে টপ লেভেলের হাইটে ব্যাপক হওয়ার কারণে হঠাৎ করে ল্যান্ডস্লাইডিং হচ্ছে এবং ওখানে আমরা ইতিমধ্যে সাইট পরিদর্শন করছি এবং ভাঙনের তীব্রতা বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী সমাধানের পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষদের। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।